গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টারে অলরেডি ৫টা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে। সো আজকের ভিডিওটি পার্ট নাম্বার 6 হবে। আর তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো যে কোন কোয়েশ্চেন এখানে সলভ করা হবে। তো শেষ অবধি দেখার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল এবং এই চ্যানেলে গিয়ে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্ক ধরে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও। তো চলো আজকের ক্লাস দেরি না করে শুরু করা যাক। দেখো আজকের ফার্স্ট প্রবলেম, বর্ণনামূলক প্রশ্নাবলী কোশ্চেন নাম্বার 12। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সমস্যাটি তোমাদের দিয়েছে তো যথেষ্ট বড়, এবং এর যে অ্যান্সারটি হবে অ্যান্সারটিও বড় হবে। এবং এই জন্য বড় হবে কারণ এখানে দেখো রৈখিক প্রোগ্রামবিধির সমস্যা আকারে প্রকাশ করতে হবে, তারপরে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে, অর্থাৎ দুটো জিনিসই তোমাকে চাইছে। ঠিক আছে, তো আমি যদি তোমাদের ধীরে ধীরে অঙ্কটা সলিউশনটা করে দেখাই তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের কিছু কিছু জায়গা একটু স্কিপ করবো, তোমরা সেটা অ্যাডজাস্ট করে নিও। ওকে, তো দেখো বড় কোশ্চেনটা কি বলছে না, একজন যুবক যদি তার স্কুটার 25 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চালায় তাহলে প্রতি কিলোমিটারে তার 2 টাকা পেট্রোলে খরচ পড়ে। আচ্ছা, যদি স্কুটারটি 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চালায় তবে তা বায়ু দূষণ তৈরি করে। আচ্ছা, পেট্রোলের খরচ বেড়ে প্রতি কিলোমিটারে 5 টাকা হয়ে যায়। আচ্ছা, তাহলে যদি 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চালায় তাহলে পেট্রোলের খরচ 5 টাকা, যদি 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চালায় তাহলে পেট্রোলের খরচ 2 টাকা প্রতি কিলোমিটারে। ঠিক আছে, এটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে কি বলছে, যুবকটি পেট্রোলের জন্য সর্বোচ্চ 100 টাকা অবধি খরচ করে। 100 টাকা অবধি পেট্রোলের জন্য খরচ করে এবং 1 ঘন্টা সময়ের মধ্যে সর্বাধিক দূরত্ব ভ্রমণ করে। মানে 100 টাকা খুব জোর খরচ করতে পারবে আর 1 ঘন্টা সময় রয়েছে, মানে এগুলো লিমিটেশনগুলো। ঠিক আছে? তাহলে সর্বাধিক দূরত্ব ভ্রমণ করে সমস্যাটি তোমাকে লেখচিত্র আকারে, অর্থাৎ সে 100 টাকা খরচ করে 1 ঘন্টা সময়ের মধ্যে কতটা ম্যাক্সিমাম জায়গা দূরত্ব ভ্রমণ করতে পারবে এটা তোমাকে এখানে নির্ণয় করতে হবে লেখচিত্রের সাহায্যে। ঠিক আছে, তো আমি ধরে নেব যে 25 কিলোমিটার/ঘন্টা বেগে সে x কিলোমিটার যাবে, দূরত্ব অতিক্রম করবে, আর 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে সে y কিমি দূরত্ব অতিক্রম করবে। তারপরে যেমন লিমিটেশনগুলো দিয়েছে সেইভাবে আমরা বাধাগোষ্ঠীগুলো তৈরি করে নেব। ওকে, তো দেখো আমি খাতাতে সেটা লিখে নিচ্ছি। দেখো আমি সেটা লিখে নিয়েছি যে যুবকটি 25 কিমি/ঘন্টা বেগে x কিমি পথ এবং 40 কিমি/ঘন্টা বেগে y কিমি পথ ভ্রমণ করে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো মোট ভ্রমণ পথ কতটা হচ্ছে, সেটা আমার অবজেক্টিভ ফাংশন হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই, অতএব মোট পথ বা মোট দূরত্ব, ঠিক আছে, যেটা লিখতে পারো এটাই আমার হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে কত হবে x + y, তাই তো? এটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে যে যতটা বেশি দূরত্ব পথ অতিক্রম করা যায়, কারণ এখানে সর্বাধিক দূরত্ব ভ্রমণ করাই কিন্তু যুবকটা উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে x + y কে কী করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে, চরম করো, তাই না? এরপরে যে বাধাগোষ্ঠীগুলো দেওয়া আছে সেই বাধাগোষ্ঠীগুলো আমাকে দেখতে হবে, অর্থাৎ সর্বাধিক পেট্রোল খরচ কিন্তু 100 টাকা করবে, সময় তার কাছে সর্বাধিক 1 ঘন্টা রয়েছে। ঠিক আছে, সেই হিসাবে বাধাগোষ্ঠীগুলো আমি নিয়ে আসবো। তো চলো কোশ্চেনটা আরেকবার দেখে নাও। দেখো এখানে বলে দেওয়া আছে যে যদি স্কুটারটি 25 কিমি/ঘন্টা গতিবেগে চলে তাহলে প্রতি কিলোমিটারে 2 টাকা খরচ পেট্রোলের জন্য হবে। তাহলে আমি তো ওই বেগে, মানে 25 কিমি/ঘন্টা বেগে x দূরত্ব যাচ্ছি, x কিমি যাচ্ছি, তাহলে 1 কিমির জন্য 2 টাকা যদি পেট্রোলের খরচ পড়ে, x কিমির জন্য কত হবে বলো? না 2x টাকা, তাই তো? 2x টাকা পেট্রোল খরচ পড়বে। একই রকমভাবে যদি 40 কিমি/ঘন্টা গতিবেগে যায় তাহলে প্রতি কিমিতে 5 টাকা পেট্রোলের জন্য খরচ পড়ে। আমি বলেছিলাম যে y কিমি যাব। ঠিক আছে, তাহলে y কিমি যদি যায় তাহলে কত খরচ পড়বে, না 5y টাকা, তাই তো? তাহলে এই যে টাকাটা, অর্থাৎ 2x + 5y যে টাকাটা হচ্ছে পেট্রোলের খরচ, এটা বলছে যে 100 টাকার বেশি হওয়া চলবে না। হ্যাঁ, 100 টাকার কম হলেও চলবে, কিন্তু 100 টাকার বেশি হওয়া চলবে না। ঠিক আছে, সর্বাধিক 100 অবধি। তো চলো এখান থেকে একটা কন্ডিশন বানিয়ে নিই। তাহলে মোট পেট্রোলের খরচ হচ্ছে 2x + 5y <= 100, সর্বাধিক 100 কিংবা 100 কম হলেও চলবে। ওকে, তো এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই। ঠিক আছে, চলো ফাইনালি আরেকবার কোশ্চেনটা দেখে নিই। দেখো এখানে যুবকটা বলছে যে 1 ঘন্টা ধরে ভ্রমণ করবে। ঠিক আছে, 1 ঘন্টা সময়ের মধ্যে সর্বাধিক কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে, ভ্রমণ করতে পারবে, সেটা তোমাকে চাইছে। এখন লক্ষ্য করে দেখো, আমি দেখব যে 25 কিমি/ঘন্টা বেগে x দূরত্ব যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার সময় কত লাগছে। ঠিক আছে, আর দেখব যে 40 কিমি/ঘন্টা গতিবেগে সে y কিমি যাচ্ছে, সেখানে কত সময় লাগছে। এই মোট যে সময়টা সেটা কিন্তু 1 ঘন্টা কিংবা তার থেকে কম হতে হবে। তো চলো এটাকে শর্ত বানিয়ে নিই। তাহলে দেখো যে 25 কিমি/ঘন্টা বেগে x কিমি দূরত্ব যেতে সময় লাগবে x/25 ঘন্টা, তাই না? আমরা জানি যে সময় সমান কী হয়, দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব x কিমি আর গতিবেগ কত, 25 কিমি/ঘন্টা, তাহলে x/25 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা 40 কিমি/ঘন্টা বেগে y কিমি যেতে কত সময় লাগবে, এখন দূরত্ব বাই গতিবেগ, y কিমি যাবে 40 কিমি/ঘন্টা বেগে, তাহলে বাই 40, তাহলে মোট সময় কত হচ্ছে x/25 + y/40, তাই না? মোট সময়টা হয়ে যাচ্ছে, এবং এই সময়টা বলছে যে সর্বাধিক কত, 1 ঘন্টা সময় হতে হবে, অর্থাৎ <= 1। 1-এর কম হলেও চলবে, 1-এর বেশি হওয়া চলবে না। তো এটা 2 নম্বর নাম দিয়ে দাও। ঠিক আছে, আর এখানে তোমার নন নেগেটিভ যে
ভেরিয়েবলগুলো সেগুলো হচ্ছে কত, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ঠিক আছে। ডিস্টেন্স বা দূরত্ব তার নেগেটিভ হয় না, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি অবজেক্টিভ ফাংশনটি পেলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, যেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আর বাধা গোষ্ঠীগুলো পেলাম 2x প্লাস 5y লেস দেন অর ইকুয়াল টু 100 একটা হচ্ছে x/25 প্লাস y/40 লেস দেন অর ইকুয়াল টু 1 একটা, আর এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো চলো এটাকে আমরা গ্রাফিক্যালি এবারে ব্যাপারটা বুঝি। ওকে, তার জন্য এখানে যে দুটি তোমাদের বাধা গোষ্ঠী দেওয়া আছে সেই বাধা গোষ্ঠীগুলোর অর্থাৎ অসমীকরণগুলোর আমরা অনুরূপ সমীকরণ খুঁজি। ওকে, তাহলে দেখো 2x প্লাস 5y লেস দেন অর ইকুয়াল টু 100, অসমীকরণটি অনুরূপ সমীকরণ হলো 2x প্লাস 5y ইকুয়াল টু 100, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু সাইনটা ইকুয়াল টু সাইনে কনভার্ট করলাম। তো চলো এরপরে এটা ছেদিতাংশ আকারে কনভার্ট করা যাক। তাহলে দেখো ছেদিতাংশ আকারে কনভার্ট করে আমরা x/50 প্লাস y/20 ইকুয়ালস টু 1 পেলাম। এরকমভাবে অন্য যে বাধা গোষ্ঠীটি রয়েছে সেটাও সেই অসমীকরণটাকে অনুরূপ সমীকরণ খুঁজে সেটা ছেদিতাংশ আকারে কনভার্ট করে নিই। তো দেখো এই অসমীকরণটি অনুরূপ সমীকরণ এটা হয়, এবং যেহেতু এটা ছেদাংশ আকারে দেওয়া আছে তাহলে তোমাকে আর এক্সট্রা খাটতে হচ্ছে না। ওকে, তো এরপরে এই দুটি সমীকরণকে আমরা গ্রাফে প্লট করবো। তো চলো আমরা একটা ছক টেনে নিই। ওকে, তো দেখো এখানে আমি একটা ছক বানিয়ে নিয়েছি এবং ছকের প্রত্যেকটি ঘরকে আমি 5 করে 5 করে বাড়িয়ে নিয়েছি। এটা 5, 10, 15, যেহেতু এখানে যে ছেদাংশগুলো দেওয়া আছে অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ যে ডিস্টেন্সে ছেদ করবে সেইগুলো প্রত্যেকটি 5-এর গুণিতক, এই জন্য আমি প্রত্যেকটি এখানে যে দাগগুলো তাদের ব্যবধানগুলো আমি 5 একক করে নিয়েছি। ওকে, তো প্রথম 1 নম্বর যে সরেখাটা রয়েছে এটা যদি স্থাপন করি তাহলে এক্স অক্ষকে 50 একক দূরত্বে, তাহলে এখানে আমার 50, তাই না। এটার নাম দিয়ে দিচ্ছি আমি এ, যার স্থানাঙ্ক হচ্ছে 50,0, তাই না। ওয়াই অক্ষকে বলছে 20 একক দূরত্বে, অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক 0,20, তাহলে এখানে তুমি 0,20 পাবে। এটার নাম বি দিয়ে দিচ্ছি 0,20। তো চলো এটাকে যোগ করে নাও। দেখো যোগ করে নিয়েছি। এরপর সমাধান অঞ্চলটা দেখব, তাহলে তার জন্য আমি 0,0 অর্থাৎ মূলবিন্দুর সাপেক্ষে সমাধান অঞ্চলটা কোন দিকে সেটা দেখব। তো চলো দেখো, তাহলে দেখো অসমীকরণটিতে যদি আমি 0,0 পুট করি অর্থাৎ মূলবিন্দুর সাপেক্ষে, তাহলে দেখতে পাচ্ছি যে 0 লেস দেন ইকুয়াল টু 100, অর্থাৎ 0 100 থেকে ছোটো হয়, তাহলে 70 পাচ্ছি। তাহলে এই সমাধান অঞ্চলটা মূলবিন্দুর দিকে হবে, অর্থাৎ নিচের দিকে, তাই না। চলো একই রকম করে দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় সমীকরণটা আমি কিন্তু গ্রাফে প্লট করি, অর্থাৎ এক্স অক্ষকে 25 একক দূরত্বে, তাহলে আমার 25 এখানে রয়েছে 25,0, এটি নাম আমি সি দিয়ে দিই। ওয়াই অক্ষকে বলছে 40 একক দূরত্বে ছেদ করবে, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক 0,40, দেখো 0,40 এখানে রয়েছে, এটার নাম ডি দিয়ে দাও এবং সি বিন্দু ডি বিন্দুকে যোগ করে নাও। দেখো সি বিন্দুকে ডি বিন্দুকে যোগ করে এরকম একটি সরেখা পেলাম। এরপর দেখো এই সরেখাটির সমাধান অঞ্চল কোন দিকে, তাহলে এটার ক্ষেত্রে অসমীকরণটিতে আমরা মূলবিন্দু 0,0 পুট করে দেখবো, সত্য হলে মূলবিন্দুর দিকে, মিথ্যা হলে মূলবিন্দুর অপোজিটে। তো চলো দেখা যাক। তাহলে দেখো আমি এক্স ওয়াইয়ের পরিবর্তে 0,0 পুট করেছি, তাহলে এক্ষেত্রে আমি কী পাচ্ছি, 0 লেস দেন অর ইকুয়াল টু 1, অর্থাৎ 0 1 থেকে ছোটো হচ্ছে, তাহলে এক্ষেত্রে সত্য পাচ্ছি, তাহলে এরও সমাধান অঞ্চলটা মূলবিন্দুর দিকেই হবে। তাহলে এখন কমন বা সাধারণ কার্যকর সমাধান অঞ্চল কোনটি হচ্ছে, দেখো এই যে অংশটি রয়েছে এটাকে আমি এখন ইন্ডিকেট করতে চাইছি, সেই জায়গাটি বা এই যে রেখান্বিত অঞ্চলটি এটি হচ্ছে কার্যকর সমাধান অঞ্চল। প্রান্তিক বিন্দুগুলো একটি মূল বিন্দু ও 0,0, একটি সি যার স্থানাঙ্ক আমি এখানে লিখে নিই 25,0, এটাকে সমাধান করে বের করতে হবে, এটা ই আমি নাম দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বি যার স্থানাঙ্ক 0,20, ঠিক আছে। তো এই বিন্দুর স্থানাঙ্কটা সমাধান করে আমি বের করে নিই। দেখো সরেখা দুটি ছেদবিন্দুটা নির্ণয় করার জন্য প্রথম সরেখাটা তো লিনিয়ার আকারে দেওয়া ছিল, অসুবিধা নেই। দ্বিতীয় সরেখাটা যেটা ছেদিতাংশ আকারে দেওয়া ছিল সেটাকে আমরা এইরকম ফর্মেটে নিয়ে গিয়ে, ঠিক আছে, সমাধান করে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি 50/3 এবং ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি 40/3। তাহলে সমাধান করে কী পেলাম, বিন্দুটির স্থানাঙ্ক পেলাম 50/3, 40/3। তো চলো লিখে নিই। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 50/3, 40/3। ওকে, এরপরে কর্নার পয়েন্টগুলো একটু লিখে নিই। তার আগে সমস্যাটি কার্যকর সমাধান অঞ্চল যদি দেখি তাহলে ও সি ই বি পাবো, ও সি ই বি পাচ্ছি। ওকে, আচ্ছা কর্নার পয়েন্টগুলো এখানে দেখো আমি লিখে নিয়েছি। প্রান্তিক বিন্দুগুলো হচ্ছে একটা মূল বিন্দু ও 0,0, একটা হচ্ছে সি 25,0, ই হচ্ছে এই যে সমাধান করে পেলাম 50/3, 40/3, আর বি হচ্ছে 0,20। এখন এই চারটি বিন্দুকে আমরা অবজেক্টিভ ফাংশন যেটা পুট করবো আর দেখবো কোন ক্ষেত্রে আমি সবচেয়ে ম্যাক্সিমাম মানটি পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমার এক্স এবং ওয়াইয়ের ভ্যালুগুলো আমি পেয়ে যাবো। ওকে, তাহলে দেখে না প্রান্তিক বিন্দুগুলো আমি এখানে ছকবন্দি করেছি এবং অবজেক্টিভ ফাংশনগুলো এক একে পুট করে দেখলাম যে ও প্রান্তিক বিন্দুর জন্য আমি জেড মান 0 পাচ্ছি, সির জন্য পাচ্ছি 25, এর জন্য পাচ্ছি 30, আর বি এর জন্য 20। তাহলে দেখো কোন ক্ষেত্রে সবচেয়ে ম্যাক্সিমাইজ করা যাচ্ছে, আমার যে ডিস্টেন্সটাকে আমি জেড ধরেছিলাম, তাহলে কোন ক্ষেত্রে ম্যাক্সিমাইজ করা যাচ্ছে, সবচেয়ে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 30 হচ্ছে সবচেয়ে চরম মান হচ্ছে, তাই তো। তাহলে এখান থেকে আমি লিখে নিই যে জেড ম্যাক্সিমাইজ করলে আমি ম্যাক্সিমাম মান 30 পাচ্ছি। অতএব এখানে অ্যান্সারটা আমি লিখে নিই, সর্বাধিক ওই যুবকটি সর্বাধিক দূরত্ব 30 কিমি যেতে পারবে। যা যা কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশনকে মাথায় রেখে সে কিন্তু 30 কিমি সর্বাধিক পথ অতিক্রম করতে পারবে। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 17।
ক্যালগ এক প্রকারের নতুন শস্য দানা যা চাল আর ভুসির মিশ্রণ। আচ্ছা, এর মধ্যে কম করে 88 গ্রাম প্রোটিন আর কম করে 36 মিলিগ্রাম লোহা থাকে। ঠিক আছে, প্রতি কিলোগ্রাম ভুসির মধ্যে 80 গ্রাম প্রোটিন আবার 40 মিলিগ্রাম লোহা থাকে, আর প্রতি কিলোগ্রাম চালের মধ্যে 100 গ্রাম প্রোটিন আর 30 মিলিগ্রাম লোহা থাকে। তাহলে যদি প্রতি কিলোগ্রাম ভুসির দাম 5 টাকা হয় আর প্রতি কিলোগ্রাম চালের দাম 4 টাকা হয়, তাহলে নতুন যে শস্য দানাটা উৎপাদন করতে হবে তার ন্যূনতম ব্যয়টা কী হবে? আমরা ধরে নেব যে x কিলোগ্রাম ভুসি এবং y কিলোগ্রাম চাল নিতে হবে ওই শস্য দানাটা উৎপাদন করার জন্য। তো চলো সরাসরি খাতাতে সেটা লিখে নিই। দেখো এখানে আমি লিখে নিয়েছি যে ধরি শস্য দানা x কিলোগ্রাম ভুসি এবং y কিলোগ্রাম চাল আছে। ঠিক আছে, তো তাহলে খরচ কী পড়বে? দেখো খরচ হবে, ঠিক আছে, এই খরচ যেটা হবে সেটাই আমার হবে বিস্ময়াত্মক অপেক্ষক অর্থাৎ জেড। ঠিক আছে, আচ্ছা দেখো তোমাদের অঙ্কে, ঠিক আছে, কোশ্চেনটা আবার দেখো একটু নিচের দিকে দেখো যে 1 কিলোগ্রাম ভুসির দাম 5 টাকা, আমি x কিলোগ্রাম ভুসির কথা বলছি, তাহলে 5x টাকা হচ্ছে। আচ্ছা, আর তার সাথে y কিলোগ্রাম চালের দাম কত হবে? 4y টাকা, তাই না? 1 কিলোগ্রাম চালের দাম বলছে 4 টাকা, তাহলে y কিলোগ্রাম চালের দাম কত হবে? 4y টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে? মোট খরচ হচ্ছে 5x + 4y। তো চলো সেটা লিখে নিই। দেখো মোট খরচ হচ্ছে 5x + 4y। তাহলে এই টাকাটা কিন্তু আমার খরচ হচ্ছে, তাহলে চেষ্টা করতে হবে এটাকে মিনিমাইজ করা, তাই না? খরচটা যতটা কম হয় তাহলে এটাকে অবম করতে হবে, অবম করতে হবে। ঠিক আছে, তাহলে আমি অবজেক্টিভ ফাংশনটা পেলাম। এরপরে আমাকে বাধা গোষ্ঠীগুলো লিখতে হবে নাকি? যখন বাধা গোষ্ঠী, এখন বাধা গোষ্ঠীগুলো বের করার জন্য সবচেয়ে বেটার হবে একটা আমি ছক যদি বানিয়ে নিই। তো চলো ছকটা দেখো বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখানে একটা ছক বানিয়ে নিয়েছি। ছকের মধ্যে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে যদি আমি 1 কেজি ভুসির কথা বলি, মানে 1 কিলোগ্রাম যদি ভুসির কথা বলি, সেখানে আমরা প্রোটিন পাবো 80 গ্রাম এবং তার সাথে লৌহ পাবো 40 মিলিগ্রাম। ওকে, যদি 1 কিলোগ্রাম চাল হয় তাহলে সেক্ষেত্রে আমি 100 গ্রাম পাবো প্রোটিন এবং 30 মিলিগ্রাম লৌহ পাবো। ঠিক আছে, এখন দেখো ন্যূনতম আমরা যে ক্যালগ বলে যে দানা শস্যটার কথা বলছে, শস্য দানাটা, সেই শস্য দানাটাতে যে মিশ্রণটা থাকবে সেটা কম করে, ঠিক আছে, কম করে 88 গ্রাম কিন্তু প্রোটিন থাকতে হবে। ঠিক আছে, 88 গ্রাম প্রোটিন থাকতে হবে এবং কম করে 36 মিলিগ্রাম লৌহ থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা ন্যূনতম প্রয়োজনীয়তা এবং এখান থেকে আমরা দুটো কন্ডিশন কিন্তু তৈরি করব। ঠিক আছে, এখানে দেখো যে 1 কিলোগ্রাম ভুসির মধ্যে আমি 80 গ্রাম কী পাচ্ছি? 80 গ্রাম প্রোটিন পাচ্ছি, তাই তো? তাহলে এখানে আমি যদি লিখি যে মোট প্রোটিন যদি বলি, ঠিক আছে, মোট প্রোটিন, তাহলে মোট প্রোটিন কী হবে? দেখো 1 কিলোগ্রাম ভুসি থেকে আমি 80 গ্রাম প্রোটিন পাই, তাহলে x কিলোগ্রাম ভুসি থেকে কত পাবো? না 80x, তাই তো? 80x। আচ্ছা, 1 কিলোগ্রাম চাল থেকে প্রোটিন পাওয়া যায় 100 গ্রাম, আমি এখানে y কিলোগ্রাম চাল নিয়েছি, তাহলে কত পাওয়া যাবে? 100y, তাই তো? এবার সেটা বলছে এই যে মোট প্রোটিনটা, এই মোট প্রোটিনটা বলছে ন্যূনতম 88 হতে হবে, ন্যূনতম 88, তার থেকে বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যূনতম 88 হতে হবে, তাহলে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 88, তাই না? তাহলে এটা একটা শর্ত হয়ে যাচ্ছে। আবার আমি যদি মোট লৌহ দেখি, মোট লৌহ, তাহলে দেখো আমি ভুসি থেকে কত লৌহ পাচ্ছি? না 1 কিলোগ্রাম ভুসি থেকে লৌহ পাওয়া যায় 40 মিলিগ্রাম, আমি x কিলোগ্রাম নিয়েছি, তাহলে কত পাবো? 40x মিলিগ্রাম পাবো, তাই না? তাহলে 40x প্লাস, আচ্ছা চাল থেকে 1 কিলোগ্রাম চাল থেকে লৌহ পাওয়া যায় 30 মিলিগ্রাম, আমি y কিলোগ্রাম চাল নিয়েছি, তাহলে 30y পাবো। এখন এটা হচ্ছে আমার মোট লৌহের পরিমাণ, যেটা কিন্তু বলছে মিনিমাম কত? 36 হতে হবে, তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 36, এটা হবে আমার 2 নম্বর সমীকরণ। ওকে, বোঝা গেছে এত অবধি? আর তাছাড়া x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 তো হবেই, অর্থাৎ আমি x কিলোগ্রাম y কিলোগ্রাম যেগুলো কিনছি সেগুলো কিন্তু অবশ্যই নেগেটিভ তো হবে না, নেগেটিভ তো কিনা যায় না, তাহলে এগুলো অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে দেখো আমরা অবজেক্টিভ ফাংশন z ইকুয়াল টু 5x + 4y পেলাম, যেহেতু খরচ তাহলে এটাকে আমরা মিনিমাইজ করতে হবে। আর বাধা গোষ্ঠীগুলো এই দুটো বাধা গোষ্ঠী পেলাম, আর x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ সমস্যাটা আমাদের চলে এসছে, এটাকে গ্রাফিক্যালি তোমাকে প্রেজেন্ট করে সেখান থেকে সলিউশন মানে সমাধান করতে হবে। তো চলো তার আগে আমরা এই দুটি অসমীকরণ যেটা রয়েছে অসমীকরণগুলো অনুরূপ সমীকরণ খুঁজি। ওকে, তাহলে দেখো লিখে নিয়েছি যে এই অসমীকরণটি অনুরূপ সমীকরণ হলো এটা, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টু সাইনটা আমরা ইকুয়াল টু সাইনে কনভার্ট করেছি, এরপরে এটাকে আমরা ছেদাংশ আকারে কনভার্ট করবো। তো দেখো তাও করে নিই। দেখো ছেদাংশ আকারে কনভার্ট করে আমরা পেলাম x/88/80 প্লাস y/88/100 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এরকমভাবে আমরা দ্বিতীয় যে অসমীকরণটা রয়েছে সেটার অনুরূপ সমীকরণ খুঁজি আর তারপরে ছেদাংশ আকারে কনভার্ট করে নিই। ওকে, দেখো তাহলে একই রকমভাবে আমরা দ্বিতীয় অসমীকরণটাকে অনুরূপ সমীকরণ খুঁজে সেটাকে ছেদাংশ আকারে কনভার্ট করে x/0.9 প্লাস y/1.2 ইকুয়ালস টু 1 পেলাম। ওকে, আর 1 নম্বর সমীকরণটা অনুরূপ সমীকরণ খুঁজে আমরা পেয়েছি x/1.1 প্লাস y/0.8 ইকুয়ালস টু 1। ওকে, চলো এরপরে এই দুটি সমীকরণকে আমরা xy কার্তেশীয় তলে স্থাপন করি। ওকে, তো দেখো এখানে আমরা একটা গ্রাফ পেজ
গ্রাফ কেটে নিয়েছি। এরপরে দেখো প্রত্যেকটা ঘরে ব্যবধানকে আমরা 0.2 করে রেখেছি, ঠিক আছে? কারণ এখানে ছেদাংশ আকারে যে সরাকগুলো স্থাপন ছেদাংশ আকারে যখন কনভার্ট করলাম, এখানে দেখলাম যে প্রত্যেকটা দশমিক আছে এবং 0.9, 1.2, আবার তুমি এটাকে যদি দেখো তাহলে 1.11, 0.8, এই জন্য এটাকে আমরা কিন্তু ঘরগুলোকে ওইভাবে নিয়ে নিলাম। ওকে, এরপরে দুটো সমীকরণকে স্থাপন করবো। দেখো প্রথম সমীকরণটা তুমি দেখো, তাহলে x অক্ষকে 1.1 একক দূরত্বে অর্থাৎ বিদ্যুৎ স্থানাঙ্ক 1.1, 0 এবং y অক্ষকে 0.8 দূরত্বে অর্থাৎ বিদ্যুৎ স্থানাঙ্ক 0,0.8। তো চলো সেই দুটো বিন্দুকে আমরা স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করে কি সরাসরি পাচ্ছি সেটা একটা এঁকে নিই। ওকে, তো দেখো আমি 1.1, 0 এবং 0.0,0.8 বিন্দুগুলোকে স্থাপন করে এবি নাম দিয়েছি। এবি বিন্দুকে যোগ করে আমি এরকম একটি সরাকা পেলাম, ঠিক আছে? তাহলে এরপর দেখবো যে সরাকারি সমাধান অঞ্চল কোন দিকে আছে, তার জন্য আমি এখানে অসমীকরণটি একটু লিখে নিচ্ছি এবং মূল বিন্দু 0,0 বিন্দু দিয়ে যাচাই করবো যে মূল বিন্দুর সাপেক্ষে এটা মূল বিন্দুর দিকে সমাধান অঞ্চলটা হচ্ছে না মূল বিন্দুর অপোজিটে হচ্ছে। তো দেখো, তাহলে তোমরা লক্ষ্য করো যে সরাকাটার ছবিটা আমরা আঁকলাম, সেই সরাকাতে 0,0 বিন্দুটি বসালে এক্ষেত্রে কিন্তু 0 > 88, অর্থাৎ 0 থেকে তো আর বড় হতে পারে না, তাহলে আমরা মিথ্যা পাচ্ছি। তাহলে এর যে সমাধান অঞ্চল হবে, সমাধান অঞ্চলটা মূল বিন্দুর অপোজিটে হবে, তাই না? তাহলে সমাধান অঞ্চলটা হয়ে যাচ্ছে মূল বিন্দুর অপোজিট দিকে। ওকে, তাহলে এদিকে হচ্ছে। সিমিলারলি আমরা দ্বিতীয় যে সরাকাটি রয়েছে সেটাও আমরা স্থাপন করে নেব। x অক্ষকে 0.9 একক দূরত্বে তথা বিন্দুর স্থান হবে 0.9, 0, তাই তো? তাহলে এখানে আমার হচ্ছে 0.8, তার মিডিল জায়গায় হচ্ছে আমার 0.9, এটা নাম আমি সি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 0.9, 0। ওকে, y অক্ষকে 1.20 দূরত্বে, তাহলে এখানে 1.2 রয়েছে, এটার নাম ডি দিয়ে দিই, তাহলে 1.2, তাহলে 0,1.2 বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে সি বিন্দু ডি বিন্দুকে যোগ করে নিই। তাহলে দেখো সি বিন্দু এবং ডি বিন্দুকে যোগ করে নিয়েছি। এরপরে দেখবো যে এই সরাকাটির সমাধান অঞ্চল কোন দিকে হচ্ছে, তার জন্য অসমীকরণটা লিখে নিই। এখানে 40x + 30y > 36, 0,0 পুট করবো। তাহলে এক্ষেত্রে আমি 0 > 36 পাচ্ছি, এক্ষেত্রেও আমি মিথ্যা পাচ্ছি, অর্থাৎ এর সমাধান অঞ্চলটা, এই সরাকাটির সমাধান অঞ্চলটা মূল বিন্দুর অপোজিটেই হবে, তাই না? তাহলে এইদিকে সমাধান অঞ্চলটা। এখন তুমি যদি সাধারণ কার্যকর সমাধান অঞ্চল খোঁজো, তাহলে কিন্তু এটা এখান থেকে তুমি দেখো এরও সমাধান অঞ্চল এদিকে হচ্ছে, এর ক্ষেত্রে এদিকে, তাহলে আমি ইন্ডিকেট করা জায়গাটা এর সমাধান অঞ্চল হবে, তাই না? তাহলে এটা অবশ্যই কিন্তু একটা আনবাউন্ডেড অর্থাৎ অসীমাবদ্ধ সমাধান অঞ্চল পাচ্ছি, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম মান তো অবশ্যই বের করা অসম্ভব, তাহলে অবমান কিন্তু আমরা মিনিমাইজ মান বা মিনিমাম মানটা কিন্তু বের করতে পারি। তার জন্য এখানে কর্নার পয়েন্ট হিসেবে আমি ডি বিন্দুটা পাচ্ছি, আর এখানে একটা বিন্দু পাচ্ছি, এটার নাম ই দিয়ে দিচ্ছি, এটা সমাধান করে বের করতে হবে। আর এই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে প্রান্তিক বিন্দু হিসেবে আমরা 3টা বিন্দু এখানে পাচ্ছি, ঠিক আছে? তো চলো সমাধান করে আগে ই বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই। ওকে, তাহলে দেখো এখানে আমি ছোট্ট করে সমাধান করলাম, সমাধান করে ওয়াইয়ের ভ্যালু পেলাম 0.4 এবং এক্সের ভ্যালু পেলাম 0.6। তাহলে বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে না 0.6, 0.4, ঠিক আছে? তাহলে কার্যকর সমাধান অঞ্চলটা এখানে লিখে নিই একটু। তাহলে অতএব সমস্যাটি কার্যকর সমাধান অঞ্চলটি হচ্ছে অসীমাবদ্ধ, আনবাউন্ডেড হচ্ছে, কিন্তু প্রান্তিক বিন্দু হিসেবে এখানে আমরা 3টা বিন্দু পাচ্ছি, ঠিক আছে? প্রান্তিক বিন্দু হিসেবে আমরা এখানে 3টা বিন্দু পাচ্ছি, কারণ এদিকে তো বাউন্ডেড নয়। তাহলে প্রান্তিক বিন্দু একটা পাচ্ছি এ, যার স্থানাঙ্ক 1.1, 0, একটা ই পেলাম, যে বিন্দুর স্থানাঙ্কটা এখনই বের করলাম 0.6, 0.4, আরেকটি পেলাম এখানে ডি, নাকি ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,1.2। এরপরে আমরা এই বিন্দুগুলো বসিয়ে এই বিন্দুগুলো জেডে অর্থাৎ অবজেক্টিভ ফাংশনটিতে বসাবো, দেখবো কোন ক্ষেত্রে আমরা অবমানটি পাচ্ছি, তাহলে সেটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, তো চলো আমি দুটো ছক বানিয়ে নিই, একটা ছকে থাকবে আমার প্রান্তিক বিন্দু অর্থাৎ কর্নার পয়েন্টগুলো, একটা তো অবজেক্টিভ ফাংশনটি। তো চলো দেখো, এই জেড = 5x + 4y অবজেক্টিভ ফাংশনটিতে যদি এ প্রান্তিক বিন্দু অর্থাৎ 1.1, 0 বিন্দুটি পুট করা হয়, তাহলে আমি ভ্যালু পাবো এই ক্ষেত্রে 4.8। যদি ই 0.6, 0.4 যদি পুট করা হয়, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 4.6, এবং ফাইনালি ডি 0,1.2 যদি পুট করা হয় এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে, তাহলে এক্ষেত্রে আমরা 5.5 পাবো। তাহলে তুমি দেখতেই পাচ্ছ এটি 4.6 হচ্ছে মিনিমাম মান, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে পাচ্ছি জেড মিনিমাম = অর্থাৎ অবমানটি হচ্ছে 4.6, ঠিক আছে? তো এটা আমাদেরকে একটা অ্যান্সার হিসেবে লিখে দিতে হবে যে নতুন শস্য দানাটির উৎপাদনের ন্যূনতম খরচ হবে 4.60 টাকা, তাই তো? পার কেজি, প্রতি কেজিতে, পার কেজি। ওকে, তো এটি অ্যান্সার হবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 18। কোনো কোম্পানি এ ও বি দুই ধরনের খেলনা উৎপাদন করে, প্রত্যেকটি এ খেলনা উৎপাদনে কাটিং করতে 5 মিনিট আর বিভিন্ন অংশ জুড়তে 10 মিনিট সময় লাগে, এটা এর ক্ষেত্রে। আচ্ছা, প্রত্যেকটি বি খেলনা উৎপাদনে কাটিং করতে 8 মিনিট এবং জুড়তে 8 মিনিট সময় লাগে। প্রত্যেহ মানে
হয়তো প্রত্যেক দিন কাটিংয়ের জন্য 3 ঘন্টা আর বিভিন্ন অংশ জুড়তে 4 ঘন্টা সময় পাওয়া যাবে। তাহলে এখানে তোমার লিমিটেশন রইল। প্রতিটি এ ও বি খেলনা বিক্রি করে কোম্পানি যথাক্রমে 50 টাকা 60 টাকা করে লাভ করে। কোম্পানি তার লাভের পরিমাণ সর্বাধিক করতে চাইলে কোন ধরনের কটি খেলনা উৎপাদন করবে, সর্বাধিক লাভের মানটা কতই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোম্পানির লাভ কিন্তু ম্যাক্সিমাইজ করবে, বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কন্ডিশনগুলোকে মাথায় রেখে আমরা দেখব যে লাভটা কতটা ম্যাক্সিমাইজ করা যায়। এই জন্য আমরা এখানে ধরে নেব যে এ ধরনের খেলনা এক্স সংখ্যক আর বি ধরনের খেলনা ওয়াই সংখ্যক উৎপাদন করবে, আর এই এক্স এবং ওয়াই সংখ্যক খেলনা উৎপাদন করলে তার লাভটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তো চলো খাতাতে লিখে নিই। দেখো লিখে নিয়েছি যে ধরি কোম্পানিটি এ ধরনের খেলনা এক্স সংখ্যক এবং বি ধরনের খেলনা ওয়াই সংখ্যক উৎপাদন করবে। আচ্ছা, যদি উৎপাদন করে তাহলে লাভ কী হবে? এই লাভটাই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন অর্থাৎ জেড। দেখো অঙ্কে বলে দেওয়া ছিল যে এ ধরনের খেলনা বিক্রি করে তার 50 টাকা লাভ হয়। তাহলে একটি এ ধরনের খেলনা বিক্রি করে 50 টাকা যদি লাভ হয়, তাহলে এক্স সংখ্যকের জন্য কত হবে লাভ? 56 টাকা, তাই না? যদি একটি বি ধরনের খেলনা বিক্রি করে একটি বি ধরনের খেলনা বিক্রি করে 60 টাকা লাভ হতো, এটা বলে দেওয়া আছে, তাহলে ওয়াইটি রয়েছে, তাহলে কত হবে? এটা আমার 60 ওয়াই হয়ে যাবে, তাই না? একটির জন্য যদি 60 টাকা পাওয়া যায় তাহলে ওয়াইটির জন্য 60 ওয়াই, আর একটির জন্য যদি 50 টাকা পাওয়া যায় তাহলে এক্সটির জন্য কত? 50 এক্স। তাহলে এটা হচ্ছে তোমার লাভ বা অবজেক্টিভ ফাংশন, এটাকে তোমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে কে চরম করো। এখন বাধা গোষ্ঠীগুলো কি দেওয়া আছে? দেখো চলো অঙ্কতে কাটিংয়ের যে সময়টা, এই কাটিংয়ের সময়টা থেকে তোমার একটা বাধা গোষ্ঠী তুমি পাবে। দেখো এ ধরনের খেলনা বলছে একটি এ ধরনের খেলনা কাটিংয়ে 5 মিনিট সময় লাগে, লক্ষ্য করে দেখো। এবং বি ধরনের খেলনা একটি কাটিংয়ের জন্য 8 মিনিট সময় লাগে। তাহলে এই ধরনের খেলনা আমি কটি বানাচ্ছি? আমি এ ধরনের খেলনা কতটি বানাচ্ছি? এক্সটি। তাহলে যদি একটির জন্য 5 মিনিট লাগে তাহলে এক্সটির জন্য কত লাগবে? 5x মিনিট, তাই তো? আচ্ছা, এরপরে যদি বি ধরনের খেলনা একটি কাটিংয়ের জন্য খরচ পড়ে না, কাটিংয়ের জন্য 8 মিনিট সময় লাগে, তাহলে আমি বি ধরনের খেলনা ওয়াই সংখ্যক উৎপাদন করছি, তাহলে মোট তাহলে কত মিনিট সময় লাগবে? না 8 ওয়াই, তাই তো? একটির জন্য যদি 8 মিনিট লাগে তাহলে ওয়াইটির জন্য কত হবে? 8 ওয়াই মিনিট। তাহলে মোট সময় কত হলো? তো চলো খাতাতে সেটা লিখে নিই। তাহলে কাটিংয়ের জন্য মোট সময় লাগবে 5x + 8 ওয়াই। ঠিক আছে, একটার জন্য 5 মিনিট, এক্সটার জন্য 5x, একটার জন্য কাটিংয়ে 8 ওয়াই, বি এটা তোমার হচ্ছে বি খেলনা, তাহলে ওয়াইটা কিনা হচ্ছে তাহলে 8 ওয়াই মিনিট। ওকে, তাহলে 5x + 8 ওয়াই মিনিট। এখন বলে দেওয়া আছে যে প্রত্যেক দিন কাটিংটা 3 ঘন্টার থেকে সবচেয়ে বেশি 3 ঘন্টা সময় লাগবে, মানে 3 ঘন্টার থেকে বেশি হওয়া যাবে না, মানে 3 ঘন্টার থেকে কম হওয়া চলবে। ঠিক আছে, তাহলে শর্তটা কী হবে? 5x + 8 ওয়াই <= 3 ঘন্টা, 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট, যেহেতু এগুলো মিনিট দেওয়া আছে, তাহলে 5x + 8 ওয়াই <= 180, অর্থাৎ এটা 180 মিনিটের কম হবে কিংবা সমান হবে। একই রকমভাবে তুমি যদি জোড়ার যে সময়টা রয়েছে সেই সময়টা দেখলে তুমি একটা শব্দ পাবে। তো চলো কোশ্চেনটা আবার দেখো। এই ধরনের খেলনা একটি জুড়তে বলছে 10 মিনিট সময় লাগে, তো তাহলে আমি এক্সটি বানাচ্ছি, তাহলে কত হবে? 10x। আর বি ধরনের খেলনা 8 মিনিট লাগে, তাহলে এটা 8 ওয়াই। তাহলে চলো শর্তটা আবার লিখে নিই। তাহলে 10x, এখানে একটু ভাষা যদি দেখো যে জুড়তে সময় লাগবে 10x + 8 ওয়াই, এত মিনিট। তাহলে এটা আবার দেওয়া আছে যে 4 ঘন্টা থেকে বেশি হওয়া যাবে না, 4 ঘন্টা সমান হতে পারে, 4 ঘন্টা থেকে বেশি হওয়া যাবে না। তাহলে শর্তটা কী হবে? 10x + 8 ওয়াই, 4 ঘন্টা অর্থাৎ মিনিটে করলে 4 × 24 240 নাকি? তাহলে 240। এটা 1 নম্বর নাম দাও, এটা 2 নম্বর নাম দাও। ওকে, আচ্ছা, আবার x > 0, y > 0, এটা তো বলাই যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমার অবজেক্টিভ ফাংশন পেলাম z = 50x + 60 ওয়াই, যেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আর শর্তগুলো আমি এই দুটি বাধা গোষ্ঠী বা শর্তগুলো পেলাম। এরপরে আমরা এই দুটো অসমীকরণ থেকে সমীকরণে নিয়ে এসে তাদেরকে গ্রাফে প্লট করব, তারপরে আমরা সমাধানটা বের করব। তো সর্বপ্রথমে এই অসমীকরণ দুটিকে সমীকরণে ওই অনুরূপ সমীকরণ খুঁজি, তারপরে ছেদিদাংশ আকারে কনভার্ট করে নিই। ওকে, দেখো 5x + 8 ওয়াই <= 180, এই অসমীকরণটি অনুরূপ একটা সমীকরণ হচ্ছে 5x + 8 ওয়াই = 180। ঠিক আছে, তো চলো এটাকে ছেদিদাংশ আকারে কনভার্ট করি। দেখো ছেদিদাংশ আকারে কনভার্ট করে আমরা পেলাম x/36 + y/22.5 = 1। একই রকমভাবে আমরা এই যে অসমীকরণটা রয়েছে এটার অনুরূপ সমীকরণ খুঁজে সেটা ছেদিদাংশ আকারে কনভার্ট করি। ওকে, তাহলে দেখো এই অসমীকরণটি অনুরূপ সমীকরণ খুঁজে আমরা পেলাম, এবং তার সাথে ছেদাংশ আকারে কনভার্ট করে যা পাচ্ছি তা হচ্ছে x/24 + y/30 = 1। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিয়ে এই সমীকরণ দুটোকে আমরা গ্রাফে প্লট করব। ঠিক আছে, তো চলো গ্রাফ একটা অঙ্কন করা যাক। তাহলে দেখো এখানে আমি একটা গ্রাফ কেটে নিয়েছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মূলবিন্দু অরিজিন। ঠিক আছে, দেখো তোমাদের এই অসমীকরণগুলো যখন তোমরা সমীকরণে কনভার্ট করে ছেদাংশ আকারে কনভার্ট করবে, তখন এক্স অক্ষ ওয়াই অক্ষকে যেমনভাবে ছেদ করবে, তোমরা এই যখন গ্রাফ করবে তখন এই সংখ্যাগুলো তোমরা সেইভাবেই বা ব্যবধানগুলো তোমরা সেইভাবে রাখবে। ঠিক আছে, এবং এগুলো মোটামুটি 3-এর গুণিতক হচ্ছে, তো 24, 30, 36, এই জন্য আমি ব্যবধানটা 3-এর গুণিতক রেখেছি, 3, 6, 9, 12, 15 এইভাবে রেখেছি। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে ওটাকে লক্ষ্য করে তোমরা গ্রাফ
যখন টানবে তখন এই বিন্দুগুলো বা এই যে দাগগুলো, এই দাগগুলো ব্যবধানটা কিন্তু সেই রকমই রাখবে। ওকে? তো দেখো ১ নম্বর যদি আমি সরাকাটা দেখি, তাহলে x অক্ষকে ৩৬ একক দূরত্বে ছেদ করছে। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে ৩৬,০। দেখো ৩৬ কোথায় রয়েছে? দেখো ৩৬ আমি এরকম জায়গায় রয়েছে। তাহলে এটার নাম A দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ৩৬,০। ওকে? আচ্ছা B দেখো, Bটা হচ্ছে তোমার ২২.৫ মতো নাকি? তাহলে ২২.৫ মানে একটা আন্দাজ করে নিয়ে নাও মোটামুটি। ২৪ এখানে, তো ২২.৫ মানে মোটামুটি এরকম জায়গায় করলাম। এটার নাম B দিয়ে দিলাম। এটা হচ্ছে 0,22.5। ওকে? তো চলো এই B বিন্দুকে যোগ করে নাও, তাহলে তুমি সরেখাটা পেয়ে যাবে। দেখো সরেখাটা আমি পেয়ে গেছি। এরপরে আমরা সরেখাটির সমাধান অঞ্চলটা নির্ণয় করব মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে মূল বিন্দু 0,0 পুট করব। যদি সত্য আসে তাহলে মূল বিন্দুর দিকে, মিথ্যা হলে মূল বিন্দুর অপোজিটে। তো চলো। তাহলে দেখো 0<180 আসছে, যা সত্য। তাহলে মূল বিন্দুর দিকে এর সমাধান অঞ্চলটা হয়ে যাচ্ছে। ওকে? একই রকমভাবে আমরা ২ নম্বর যে সরেখাটি সেটা স্থাপন করব। তারপর সমাধান অঞ্চলটা দেখব কোন দিকে হচ্ছে। তাহলে দেখো x অক্ষকে ২৪ একক দূরত্বে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক 24,0, অর্থাৎ এখানে হচ্ছে এটার নাম C দিয়ে দাও। C হচ্ছে 24,0। ওকে? আর y অক্ষকে 30 একক দূরত্বে, 30 এখানে রয়েছে, এটার নাম D দিয়ে দাও, 0,30। চলো C বিন্দু এবং D বিন্দুকে যোগ করে নাও। দেখো যোগ করে নিয়েছি। এরপর আমরা দেখব যে সমাধান অঞ্চলটা কোন দিকে হচ্ছে। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0<240, অর্থাৎ সত্য আসছে, তাহলে এটা মূল বিন্দুর দিকেই হচ্ছে। ঠিক আছে? তাহলে মূল বিন্দুর দিকে, আচ্ছা এখানে একটা আমি ছেদবিন্দু পাচ্ছি, এটার নাম E দিয়ে দিই, এবং এটা তোমাকে সমাধান করে বের করতে হবে এই বিন্দুর স্থানাঙ্কটা। এখন কমন যে সমাধান অঞ্চল তা হচ্ছে এটা, এই অঞ্চলটা, তাই তো? এই অঞ্চল হচ্ছে দুটি সরকার ক্ষেত্রে সমাধান, সাধারণ সমাধান অঞ্চল হচ্ছে। তো এটা একটা লিখে নিই, একটু লিখে নিই। তাহলে দেখো সমস্যাটির সাধারণ কার্যকর সমাধান অঞ্চল হচ্ছে O, C, E এবং B। আচ্ছা প্রান্তিক বিন্দুগুলো এখান থেকে কী কী পাচ্ছি সেটা একটু লিখে নিই। তাহলে প্রান্তিক বিন্দুগুলো হচ্ছে O, যেটা 0,0, C 24,0, E বিন্দুটা তোমাদেরকে সমাধান করে বের করতে হবে, D বিন্দু হচ্ছে 0,30। তো চলো সমাধান করে আমরা E বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই। তাহলে দেখো এখানে আমরা দুটি সরলরেখার সমাধান করে x = 12 পাচ্ছি এবং y = 15, অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক হবে, E বিন্দুর স্থানাঙ্ক হবে 12,15। তো চলো সেটা লিখে নিই। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12,15, এখানে এই বিন্দুর স্থানাঙ্ক 12,15। এরপরে এই প্রান্তিক বিন্দুগুলো এক একটা করে আমরা অবজেক্টিভ ফাংশনটিতে বসাবো, দেখব কোন ক্ষেত্রে আমার জেড মানটা ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে? তো সেটি অ্যান্সার হবে। তো চলো একটা ছকের আকার সেটা করে নিই। প্রান্তিক বিন্দু ও, যার স্থানাঙ্ক 0,0, যদি আমি এখানে পুট করি x y এর পরিবর্তে, তাহলে এক্ষেত্রে আমি 0 মান পাবো। এখানে প্রান্তিক বিন্দু সি যদি আমি 24,0 পুট করি, তাহলে এক্ষেত্রে আমি 1200 পাবো। যদি ই 12,15 পুট করি, তাহলে এক্ষেত্রে আমি 1800 পাবো। এবং ফাইনালি ডি 0,30 যদি পুট করি, তাহলে এক্ষেত্রে আমি, সরি এটা ডি বিন্দু হবে না, আর একটু দেখে নিই। দেখো ছবিটা, দেখো প্রান্তিক বিন্দুটা এটা বি হবে, তাই না? ডি বিন্দু তো এখানে এটা কার্যকর সমাধান অঞ্চলের মধ্যে পড়ছে না, সাধারণ সমাধান অঞ্চলের মধ্যে, এটা বি বিন্দু হবে। ওকে? একটু ভুল লিখছি আমি, এটা বি বিন্দু হবে, যার স্থানাঙ্ক 0,22.5 হবে। ওকে? তো চলো আমরা বি বিন্দুর ক্ষেত্রে বের করব। তো বি বিন্দু 0,22.5 ক্ষেত্রে তুমি যদি বের করো, তাহলে এটা ভ্যালু পাবে 1350। ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো কোনটা ক্ষেত্রে তুমি সবচেয়ে ম্যাক্সিমাম টাকা হচ্ছে তোমার লাভটা, সেটা হচ্ছে 1350, সরি 1800 হচ্ছে, তাই তো? 1350টা হবে না, এটা 1500 হবে। ঠিক আছে? এটা যদি সিম্পলিফাই করা ঠিক রাখবো, এটা 1500 হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই 1500টাই হচ্ছে কিন্তু আমার ম্যাক্সিমাম জেডের মান পাচ্ছি। তাহলে এখান থেকে আমি লিখে নিই জেড ম্যাক্স = পাচ্ছি 1500 টাকা। ঠিক আছে? এখানে আরেকটা কোশ্চেন তোমাদের, সর্বাধিক লাভ তো 1500 টাকা হচ্ছে, তো এটা লিখে নিই যে অতএব সর্বাধিক লাভ সমান 1500 টাকা। এবং এখানে বলে দেওয়া আছে যে এ দ্রব্য বি দ্রব্য কটি করে কিনতে হবে, যেটা আমরা এক্স ওয়াই ধরেছিলাম, তো এটা একটু লিখে নিই যে অতএব এই ধরনের খেলনা দেখলাম যে 12টি, এবং বি ধরনের খেলনা, যেটা আমরা ওয়াই ধরেছিলাম, বি ধরনের খেলনা 15টি উৎপাদন করতে হবে, উৎপাদন করতে হবে। ঠিক আছে? তো এটি অ্যান্সার হবে। ওকে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 23, একজন অসুস্থ ব্যক্তির খাদ্য তালিকায় কমপক্ষে 4000 একক ভিটামিন, 50 একক খনিজ এবং 1400 ক্যালোরি থাকতে হবে। তো দুটি খাদ্য এ বি পাওয়া যায় প্রতি একক দরে বলছে, অর্থাৎ 1 একক এর পাওয়া যায় 4 টাকা এবং 1 একক বি পাওয়া যায় 3 টাকা দরে। তো যদি এ খাদ্যের মধ্যে প্রতি এককে 200 একক ভিটামিন এ, 1 একক খনিজ এবং 40 ক্যালোরি থাকে, আর বি খাদ্যের মধ্যে প্রতি এককে 100 একক থাকে ভিটামিন, 2 একক থাকে খনিজ এবং 40 ক্যালোরি থাকে, তাহলে সবচেয়ে কম খরচের মধ্যে কীরকম খাদ্য ব্যবহার করা উচিত তা নির্ণয় করো। তো
এখানে আমরা মনে করব যে এ খাদ্য ওই ব্যক্তিটিকে এক্স একক এবং বি খাদ্য ওয়াই একক গ্রহণ করতে হবে বা ব্যবহার করলে সবচেয়ে সেটা ন্যূনতম হবে এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে। ঠিক আছে? তো চলো সেটা লিখে নিই। তো দেখো এখানে লিখে নিয়েছি যে মনে করি এ খাদ্য এক্স একক এবং বি খাদ্য ওয়াই একক ব্যবহার করা উচিত। এরকমভাবে ব্যবহার করলে সে সমস্ত পুষ্টি উপাদানগুলো পাবে এবং খরচটা ন্যূনতম হবে। তো এরপর আমরা খরচটা দেখে নেব যে তাহলে এখানে খরচ হবে। দেখো অঙ্কে আবার চলে যাও। দেখো অঙ্কে লেখা রয়েছে যে প্রতি একক এ পাওয়া যায় 4 টাকা দরে। তো আমি এক্স একক এ কিনবো। এক্স একক এ ব্যবহার করতে হবে। তাহলে কত খরচ হবে? 4x টাকা, তাই না? আচ্ছা প্রতি একক বি এর জন্য খরচ হবে 3 টাকা। আমি ওয়াই একক নিয়েছি তাহলে 3y টাকা। তো চলো লিখে নিই। তাহলে 4x প্লাস 3y। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার খরচ হবে। তাহলে এই খরচটাকে আমাকে ন্যূনতম করতে হবে নাকি? অর্থাৎ কে অবম করো। বুঝে? আচ্ছা এরপরে বাধা গোষ্ঠীগুলো আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? বাধা গোষ্ঠীগুলো লেখার জন্য আমি একটা ছক বানাবো। ছকটা বানালে সবচেয়ে সহজেই বোঝা যাবে। ওকে? তো দেখো ছকটা সবার প্রথম বানিয়ে নিই। দেখো এই ছকটা থেকে সহজেই কিন্তু আমরা বাধা গোষ্ঠীগুলো বের করতে পারবো। দেখো যদি আমরা খাদ্যটা বলি, এ খাদ্যে 200 একক ভিটামিন, 1 একক খনিজ এবং 40 একক ক্যালোরি রয়েছে। আবার বি যদি খাদ্যটা বলি সেখানে কিন্তু 100 একক ভিটামিন এবং 2 একক খনিজ এবং 40 একক ক্যালোরি রয়েছে। এখন আমাকে মোট যে ভিটামিন বি খাদ্য থেকে মোট যে ভিটামিন সেটা বলছে কমপক্ষে কিন্তু 4000 একক কিন্তু প্রয়োজন। ঠিক আছে? তাহলে এখানে আমি দেখো মোট ভিটামিনটা করে নিই। বি খাদ্য যে আমরা ব্যবহার করব সেখান থেকে আমরা কত ভিটামিন পাবো? না মোট ভিটামিন হচ্ছে, দেখো বলছে যদি একক নেওয়া হয় তাহলে সেখান থেকে ভিটামিন আমরা 200 একক পাই। তাই তো? তাহলে আমি ব্যবহার করছি কত? এক্স একক। যদি 1 এককের জন্য 200 পাই তাহলে এক্স এককের জন্য কত পাবো? 200x, তাই না? আচ্ছা 1 একক বি এর জন্য আমি যদি 100 একক যদি ভিটামিন পাই তাহলে আমি ওয়াই একক নিয়েছি। তাহলে 1 এককের জন্য যদি 100 হয়, ওয়াই এককের জন্য কত হবে? 100y। তাহলে মোট ভিটামিন হচ্ছে আমার কত? 200x প্লাস 100y। সেটা বলছে কমপক্ষে 4000 হতে হবে। 4000 এর বেশি হলেও চলবে কিন্তু মিনিমাম 4000 হতেই হবে। তাহলে এটা কত হবে? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4000। ওকে? একই রকমভাবে মোট খনিজটা বের করে নাও। মোট খনিজ আর তারপর বের করবো মোট ক্যালোরি। দেখো মোট খনিজ এ থেকে আমি একক থেকে পাচ্ছি 1, তাহলে এক্স একক নিয়েছি তাহলে এখান থেকে এক্স পাচ্ছি, প্লাস বি 1 একক থেকে পাই 2, এখানে বি ওয়াই একক নিয়েছি তাহলে 2y। এটা বলছে মিনিমাম 50 হতেই হবে, তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 50। এক্ষেত্রেও আমি পাবো একই রকমভাবে 40x প্লাস 40y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1400। তাহলে এখানে আমি 3টা শর্ত পাচ্ছি। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বাধা গোষ্ঠীগুলো। আর এটা আমার অবজেক্টিভ ফাংশন খরচ যেটা 4x প্লাস 3y, যেটাকে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে? তাহলে সমস্যাটা আকারে আমার প্রকাশ হয়ে গেল। এরপরে এটা গ্রাফিক্যালি কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে? আচ্ছা তাছাড়া এটা লিখে নিই যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এরপরে আমরা অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ খুঁজবো, তারপরে গ্রাফে একে প্লট করবো। ওকে? তাহলে দেখো প্রথম যে অসমীকরণটা রয়েছে এর অনুরূপ সমীকরণ হচ্ছে 200x প্লাস 100y ইকুয়াল টু 4000। ঠিক আছে? অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টু সাইনটা আমরা ইকুয়াল টু সাইনে কনভার্ট করলাম। এরপরে সেটা ছেদাংশ আকারে কনভার্ট করবো। ওকে? তাহলে দেখো সরেখাটিকে আমরা ছেদাংশ আকারে কনভার্ট করে আমরা পাচ্ছি x/20 প্লাস y/40 ইকুয়ালস টু 1। এরকমভাবে আমরা বাকি যে দুটি অসমীকরণ রয়েছে সেগুলোকেও ওই অনুরূপ সমীকরণ খুঁজে ছেদাংশ আকারে কনভার্ট করে নেব। ওকে? তাহলে তোমরা এখানে লক্ষ্য করে দেখো 2 নম্বর 3 নম্বর অসমীকরণগুলো যে রয়েছে সেগুলোকে আমরা সমীকরণে কনভার্ট করে নিয়ে ছেদাংশ আকারে কনভার্ট করলাম। x/50 প্লাস y/25 ইকুয়ালস টু 1 একটা পেলাম, যেটা 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। এবং এই অসমীকরণটা অনুরূপ সমীকরণ খুঁজে ছেদাংশ আকারে কনভার্ট করে আমরা পেলাম x/35 প্লাস y/35 ইকুয়ালস টু 1। এরপরে এই তিনটা আমরা স্ট্রেট লাইনকে এই তিনটা সরেখাকে আমরা গ্রাফে প্লট করব। ঠিক আছে? তো চলো একটা ছক কাটা যাক। তো এখানে আমরা একটা ছক কেটে নিয়েছি। লক্ষ্য করে দেখো তোমরা সরেখাগুলো সমীকরণগুলো যদি দেখো ছেদাংশ আকারে, তাহলে প্রত্যেকটাই দেখো এক্সের গুণিতক 5-এর গুণিতক রয়েছে। এই জন্য ছকটা আমরা যেটা কেটে বিন্দুগুলো নিয়েছি, ঠিক আছে? এটা প্রত্যেকটা কিন্তু আমরা 5-এর গুণিতক নিয়েছি। ব্যবধানগুলো 5 একক দূরত্বে রয়েছে, যাতে আমার গ্রাফে প্লট করতে অনেকটা ইজি হয়। 1 নম্বর সমীকরণটা তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে এক্স অক্ষকে 20 একক দূরত্বে, অর্থাৎ এখানে রয়েছে 20। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক 20,0 হবে, যেটা আমি এ নাম দিলাম। এবং ওয়াই অক্ষকে 40 একক দূরত্বে 40 এখানে রয়েছে, এটা নাম বি দিলাম। এটা স্থানাঙ্ক 0,40। এই বিন্দু বি বিন্দুকে যুক্ত করলে তুমি একটা স্ট্রেট লাইন পাবে। তো চলো যোগ করে নাও। তো দেখো যোগ করে আমি এরকম একটা সরেখা পাচ্ছি। এরপরে দেখো সরেখাটির সমাধান অঞ্চলটা কোন দিকে হচ্ছে সেটা অবশ্যই মূলবিন্দু দিয়ে চেক করব। ঠিক আছে? অর্থাৎ এই অসমীকরণটিতে মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0 পুট করে দেখব যে যদি সত্য আসে তাহলে মূলবিন্দুর দিকে, আর না হলে মূলবিন্দুর অপোজিটে সমাধান অঞ্চলটি হবে। ওকে? তো তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে 0,0 পুট করলে এটা কিন্তু মিথ্যা আসছে, তাহলে এটা মূলবিন্দুর অপোজিটে হবে। ঠিক আছে? তাহলে সমাধান অঞ্চল হচ্ছে মূলবিন্দুর অপোজিটে। ওকে? একই রকমভাবে আমরা দ্বিতীয় যে সমীকরণটি রয়েছে সেটাকে গ্রাফে প্লট করব, তারপর সমাধান অঞ্চলটা দেখব। ওকে? তো দেখো 2 নম্বর যে সমীকরণটি রয়েছে সরেখা,
তা এক্স অক্ষকে 50 একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে 25 একক দূরত্বে। 50 একক দূরত্বে অর্থাৎ এখানে এর নাম সি দিয়ে দাও, স্থানাঙ্ক হবে 25,0, 50,0। ওয়াই অক্ষকে 25 একক দূরত্বে, তাহলে 25 রয়েছে তোমার এখানে, তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে 0,25 নাকি? এটার নাম দিয়ে দাও, এটা সি দিয়েছো, তাহলে ডি দিয়ে দাও, সিডিকে যুক্ত করে নাও। তাহলে সিডিকে যুক্ত করে আমরা এরকম একটি সরলরেখা পেলাম, এদের ছেদ বিন্দুর নাম ই দিয়ে দাও। ঠিক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পরবর্তী ক্ষেত্রে সমাধান করে নির্ণয় করব। ঠিক আছে, এখন দেখবো এই যে সিডি সরলরেখা যুক্ত করে যে সিডি সরলরেখাটি পেলাম, এর সমাধান অঞ্চলটা কোন দিকে হচ্ছে সেটা চেক করে নেব। তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো 0 > 50 এসছে, যেটা মিথ্যা, তাহলে এরও কিন্তু মূলবিন্দুর অপোজিটে হচ্ছে সমাধান অঞ্চলটি। ওকে, ফাইনালি আমরা তৃতীয় যে সরলরেখাটি রয়েছে সেটাকে স্থাপন করব। এক্স অক্ষকে 35 একক দূরত্বে, তাহলে 35 এখানে রয়েছে, এটার নাম ই অবধি দিয়েছি, তাহলে এটা এফ হয়ে যাচ্ছে, যার স্থানাঙ্ক 35,0। আর ওয়াই অক্ষকে 35 একক দূরত্বে, তাহলে এটার নাম এফ জি দিয়ে দাও, এটা হচ্ছে 0,35। ই এবং ই না, এফ এবং জিকে যুক্ত করে নাও। দেখো এফ এবং জিকে যুক্ত করে এরকম একটি সরলরেখা পেলাম, এর সমাধান অঞ্চলটা এরপর দেখবো কোন দিকে রয়েছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 0 <= 1400, তাহলে এটা অবশ্যই মিথ্যা, তাহলে মূলবিন্দুর অপোজিটে হচ্ছে এর ক্ষেত্রেও এর সমাধান অঞ্চলটি। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে 3টে সরলরেখার সমাধান অঞ্চলগুলো হচ্ছে মূলবিন্দুর অপোজিটে। তাহলে এদের যদি কমন সমাধান অঞ্চল খোঁজো, তাহলে 3টা ক্ষেত্রে তীর চিহ্নগুলো কোথায় কমন হচ্ছে? দেখো এই অংশটিতে, এই অংশটিতে তুমি সাধারণ সমাধান অঞ্চলটি পাবে, যেটা অবশ্যই কিন্তু একটি সীমাবদ্ধ সমাধান অঞ্চল নয়। তাহলে এটা আমরা একটু লিখে দেবো, আর তারপর ই বিন্দুর স্থানাঙ্কটা বের করবো। ই বিন্দুর স্থানাঙ্ক বের করার দরকার হবে না, কারণ ই বিন্দুটা মাঝে পড়ে যাচ্ছে, তাই না? সমাধান অঞ্চলটা এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এটার নাম জি অবধি দিয়েছি, তাহলে এটা এইচ নাম দেওয়া। আর এইচ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। প্রান্তিক বিন্দুগুলো কী হবে? একটা সি হবে, একটা এইচ হবে, আর একটা এখানে বি হবে। তাহলে এই 3টা প্রান্তিক বিন্দু পাওয়া যাচ্ছে, আর এদিকে তো প্রান্তিক বিন্দু পাবো না, কারণ এটা তো আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইচ বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। তো একটু লিখে নিই তার আগে। তাহলে সমস্যাটি কার্যকর, সমাধান অঞ্চলে সীমাবদ্ধ নয়। এরপর প্রান্তিক বিন্দুগুলো একটু লিখে নেব। প্রান্তিক বিন্দুগুলো হচ্ছে একটা সি হচ্ছে, যেটা 50,0, এইচ যেটাকে সমাধান করে স্থানাঙ্কটা বের করতে হবে, আর একটা বি যেটা হচ্ছে 0,40। তো চলো এই দুটো সরলরেখার সমাধান করে আমরা এইচ বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই। তাহলে এখানে আমরা সরলরেখা দুটিকে সমাধান করে এক্স সমান 20 এবং ওয়াই সমান 15 পেলাম। তাহলে এইচ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20,15, সেটা একটু লিখে নিই। তাহলে 20,15, আর এখানে একটু ভুল হয়ে গেছিলো। এখানে দেখো এইখানে আমরা আরেকটা প্রান্তিক বিন্দু পাবো, তাই না? দেখো প্রান্তিক বিন্দু সি, এইচ, পি এবং বি, এর 4টি প্রান্তিক বিন্দু পাচ্ছি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা এই দুটো সরলরেখার সমাধান করে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, তো চলো সমাধান করে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই। দেখো এখানে সমাধান করে আমরা দুটি সরলরেখার সমাধান করে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম x = 5 এবং y = 30, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক 5,30 হচ্ছে। তো চলো সেটাও লিখে নিই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 5,30, তো এখানেও সেটা লিখে নিই। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,30 আর এইচ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20,15। ঠিক আছে, এরপর এই যে প্রান্তিক বিন্দুগুলো আমরা পেলাম, সেই প্রান্তিক বিন্দুগুলো সব একের পর এক আমরা অবজেক্টিভ ফাংশনটিতে এক্স ও ওয়াই পরিবর্তে পুট করব। দেখবো কোনটাতে আমাদের মিনিমাম মান আসছে, মানে যেহেতু খরচটা ন্যূনতম করতে হবে, দেখবো কোন ক্ষেত্রে আমার সবচেয়ে কম খরচ হচ্ছে। ওকে, তো চলো আমরা একটা ছকের মাধ্যমে সেটা করে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটা ছক আমি এখানে করে রেখেছি। প্রান্তিক বিন্দুগুলো রয়েছে সি, এইচ, বি, পি, যার স্থানাঙ্কগুলো পাশে দেওয়া আছে। অবজেক্টিভ ফাংশন জেড হিসেবে দেওয়া আছে 4x + 3y। এক একটা বিন্দুকে পুট করলে তুমি দেখো এক্ষেত্রে 200 পাচ্ছ, এক্ষেত্রে 125, এক্ষেত্রে 120 এবং এক্ষেত্রে 110। তাহলে সবচেয়ে কম যদি বলো, তাহলে তুমি এই ক্ষেত্রেই পাচ্ছ, অর্থাৎ যখন 5,30 যে প্রান্তিক বিন্দুটি জেডে বসালে 110, তাহলে মিনিমাম তুমি জেডের ক্ষেত্রে যদি বলো মিনিমাম মান সেটা হচ্ছে কত? 110। তাহলে তুমি যে অঙ্কের শুরুতে যে ভাষাটা লিখেছিলে সেটাই কমপ্লিট করে নাও। অতএব এ খাদ্য 5 একক এবং বি খাদ্য কত? বি খাদ্য 30 একক নাকি? 30 একক ব্যবহার করা উচিত, যাতে ও ঠিকঠাক কিন্তু পুষ্টিকর উপাদানগুলো পাবে এবং তার সাথে তার খরচটা ন্যূনতম হবে। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ওকে।